বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে বাইরে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদ হাবিবা, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তরুণ রাজনীতিক সমাজকর্মী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস মাহমুদ হাবিবা, নির্বাচন নিয়ে এক ধরনের আশাবাদ যেমন সবার মধ্যে তৈরি হয়েছে, অনেকের মধ্যে এক ধরনের আশঙ্কাও আছে। কেননা কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, তারা বেশ কিছু শর্ত জুড়ে দিচ্ছে যে এগুলো না হলে আসলে নির্বাচন, এবং তাদের কাছে নির্বাচন মানেই হচ্ছে এখন গণপরিষদের নির্বাচন। তারা পিআর ছাড়া, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বা আইনি একটা রূপ দেওয়া ছাড়া নির্বাচনে যাবে না বলে বলছে, বা নির্বাচন হতে দেওয়া হবে না, এরকম কথাও আসলে বলা হচ্ছে। সো আমি আপনাদের কাছে বুঝতে চাই দুজনের কাছ থেকে যে আপনারা কিভাবে এই পরিস্থিতি ব্যাখ্যা করবেন। অনেক ধন্যবাদ জিল্লুর ভাই আপনাকে। আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। নির্বাচন নিয়ে আসলে নির্বাচনে যেটা বাস্তবতা এখন দাঁড়িয়েছে, যে নির্বাচনটা সরকারের বিভিন্ন মহল থেকে যেভাবে কনফার্ম করা হচ্ছে, তাতে মনে হয় যে নির্বাচনটা সুনির্দিষ্ট সময় ফেব্রুয়ারিতেই সরকারের দেওয়ার সময় এবং আমাদের প্রত্যাশিত সময়ে হয়তো অনুষ্ঠিত, মানে মোটামুটিভাবে আমরা নিশ্চিত যে অনুষ্ঠিত হবে। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা আছে জিল্লুর ভাই, যেখানে সবচেয়ে বড় কথা নির্বাচনমুখী রাজনীতিতে এজেন্ডার ধরনগুলো বদলে যায়। এখানে সবচেয়ে বড় কথা আপনি যাদের নাম করলেন, তার মধ্যে এনসিপি তো তরুণতম দল। তারা হচ্ছে একেবারে অতি সম্প্রতি কয়েক মাস হলো দল গঠন করেছে। প্রথাগত রাজনীতির বহু কিছুই এখনও তারা আত্মস্থ করা কিংবা মানে তাদের আয়ত্তে এখনও মানে আসার সুযোগ হয়নি। তারা কেবল শুরুর প্রসেসে আছে। আর জামাতে ইসলামীকে নিয়ে তো এইটুকুই বলার আছে যে তারা চিরকালই দেখা গেছে যে বিভিন্ন ইস্যু নিয়ে মানে খুবই উচ্চকিত হয়, আর সবসময় ইস্যুগুলা স্বার্থ সংশ্লিষ্ট বলে মনে হয় না কখনোই। আমি আসলে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের অসংখ্য ধরন আছে কথা বলার, যেগুলো আসলে জনস্বার্থের বিরুদ্ধেই যায়। এটা অতীতে বহু প্রমাণ আছে। দেখুন, এখন যেটা হয়েছে, ছোট দল পিআর চাইতেই পারে, তাদের জন্য এক ধরনের নিশ্চয়তা, পিআর প্রসেসটা একটা মিনিমাম থ্রেশহোল্ডের উপরে যতটুকু আপনার থাকবে তাতে আপনার সংসদে যাওয়ার একটা নিশ্চয়তা তৈরি হয়। যেহেতু ভোটের হিসাব নিকাশে আপনাকে আমরা অতীতে যেটুকু হয়েছে, যে কয়টা ভোট হয়েছে, সেখানে কিন্তু খুব আশাব্যঞ্জক ইনাদের একক অংশগ্রহণ ছিল না। যখন জোট হয়েছে তখন এক ধরনের আসন পেয়েছেন তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেজন জোট করেছেন। একক নির্বাচন যখন করেছেন তখন শুধু 3টা আসন পেয়েছেন। এটা আমরা দেখেছি। ফলে নির্বাচন নিয়ে একটা ভীতি থাকাটা স্বাভাবিক। এটার আরও একটা প্রধান কারণ হচ্ছে এই সরকারের বিভিন্ন অংশে, আপনি বিশ্ববিদ্যালয়গুলো বলুন বা অন্যান্য নানা জায়গাতে এনসিপির সাথে সাথে জামাত ইসলামের এক ধরনের ইনভলভমেন্ট আছে। ফলে একটা কি বলবো, ক্ষমতার সংস্পর্শে থাকা, এইটা আরেকটা দল এনসিপির পাশাপাশি কিন্তু জামাত ইসলামীও। এর ফলে নির্বাচনটা যত ঘনিয়ে আসছে সেটা এক ধরনের চাপ তৈরি করছে। একই সাথে যেহেতু আমরা ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা বলছি বা সরকার বলছেন, তাতে ধরুন আপনি জোট করতে চাইছেন, আপনি কিছু আসন ভাগাভাগি করতে চাইছেন, তো সেখানে তো কিছু ঝুঁকি বা কিছু তো ব্ল্যাকমেল, অথবা এটা আমি ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাই না, আপনি তো কিছু পয়েন্ট নিয়ে মাঠে দর কষাকষি, আপনার কিছু পয়েন্ট থাকতে হবে। ফলে ওই জায়গাতে এসে নির্বাচন হতে দিব না যারা বলেন, এইটা আমি আবারও বলি, রাজনৈতিক ম্যানার একটা জিনিস যেটা আমরা প্রায়শই দেখি। আমরা এটা আসলে 17-18 বছর ধরেই দেখিনি। নানা ধরনের আমরা যদি অতীতের সরকারের নানা অংশের কথোপকথনের ঔদ্ধত্য দেখি, এখন যেটা আমার মনে হয় যে একটা রেগুলার বা একটা স্টেবল পলিটিক্সে ম্যানার কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেখানে আপনার ক্ষমতা কতটুকু আপনি যখন বলবেন, একটা রাজনৈতিক দল হিসেবে এমনকি বিএনপিও বলতে পারে না যে নির্বাচন হতে দিব না, এটা পারা উচিত নয়, কোনো দলেরই এটা এই ধরনের কথোপকথনে আসা উচিত নয়। এই কারণে যেই সরকারটা এই মুহূর্তে বসে আছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা যতখানি এনসিপির, ততখানি বিএনপির, ততখানি জামাত ইসলামের, এই এক কথায় অন্যান্য বিরোধী দলীয় সবগুলো দলের। তো আপনি কি যখন বলেন যে আমি নির্বাচন হতে দেওয়া হবে না, সেটা আপনি এভাবে বলতে পারেন, কথাটাতে এইভাবে
এইভাবে বলার সুযোগ আছে যে আমরা নির্বাচনটা আমরা আন্দোলন করব নির্বাচনের বিরুদ্ধে, ওটাই ডেমোক্রেটিক নর্ম, ওইটুকুই আপনার রাইট। এইটার উপরে আর কোনো স্পেশাল রাইট যদি আপনার থেকে থাকে যে আপনি সক্ষম সরকারকে নির্বাচন করতে দিবেন না এই এজেন্ডা বাস্তবায়নে, তাহলে তো ভয়ঙ্কর ভীতির কথা। আর আপনি যেটা ইসলামী আন্দোলন সম্পর্কে বলছেন, তাদের সম্পর্কে আমি এইটুকু বলতে পারি যে বিগত সরকারের, মাফিয়া সরকারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, তিনি মানে তারা কাউকে কাউকে ক্ষমতায় তুলতেন এবং কাউকে কাউকে একেবারে মানে কি বলে এটাকে নকআউট করে দিতেন, প্রুফ করার জন্য হাউ মাইটি দে ওয়্যার। তো এই গল্পে অনেক বড় নেতা ধরাশয়ী হয়েছেন, অনেক ছোট নেতা উঠে এসেছেন, অনেক ছোট ছোট জোট মানে ক্ষমতার সংস্পর্শে থেকেছে, আবার একেবারে আউটও হয়ে গেছে। দুর্ভাগ্যক্রমে ইসলামী শাসন আন্দোলন যারা হাত পাখা, তারা তো ওই সময়টাই কিন্তু আউট হয়েছিল, নকআউট হয়েছিল, এবং তারা হয়তো কোনো এক সময় তাদের একটা বিবেকে জাগ্রত হয়েছে, ফলে এই আন্দোলনগুলোতে ছাত্রদের তারা একটা পার্ট হয়েছে। কিন্তু এটাই তো ভুলার কোনো সুযোগ নাই যে তারা কোথায় ছিল গত 17 বছরে। ওইটা কিন্তু আপনি যতই বলুন, অতীত কিন্তু আমাদের আজকের বর্তমানকে ডিফাইন করে এবং ভবিষ্যতের একটা নির্দেশনা দেয়। সো এই জায়গাটা আপনি সম্পূর্ণ অতীত তো মুছে দিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই আমরা 24-এ তাদের অংশগ্রহণকে স্বীকৃতি দেই, সম্মান জানাই, কিন্তু তাদেরও কিন্তু কিছু এজেন্ডা আছে। তারাও কিন্তু নৌকায় চড়েই একটা হালে পানি পেয়েছিলেন। এই মুহূর্তে ওনারা ঠিক কোন দিকে ভর করতে চাইছেন, কেন তারা পিয়ার ছাড়া আর কিছু চাইছেন না? আবারও তো বলেছি, ছোট দলগুলো আর কোনো উপায় নেই পিয়ার ছাড়া। পিয়ার নিয়ে যতই এটাকে মহিমান্বিত করা হোক, গ্লোরিফাই করা হোক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পিয়ার ভিত্তিক ডেমোক্রেসি এটা শুধু ইন্ট্রোডিউস করতে অন্তত 5 বছর লাগবে। এটা হচ্ছে রিয়ালিটি, এবং তারপরে এটা কতখানি ওয়ার্কআউট করবে। আমরা নিকটে যে আমাদের যদি এশিয়ার যে ডিফারেন্ট কান্ট্রিগুলো এটা ইন্ট্রোডিউস করেছে, তাদের টালমাটাল অবস্থা দেখলেই বুঝি। ইসরায়েলের মতো একটা উন্নত দেশ দেখুন, যেখানে প্রতিটা মানে নাগরিকের অ্যাওয়ারনেস ইজ এক্সট্রিমলি হাই, সেই রকম দেশে পিয়ারের কারণে 7 বছরে 3 বার বোধহয় তাদের ক্ষমতার পালাবদল ঘটে গেল। তার মানে আপনি একটা স্টেবল টেনিয়ার পাচ্ছেন না। তো সব কিছু এটা প্রোজ অ্যান্ড কনস সবই ভেবে নিয়ে এখন পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি আমি বলবো কার্যকরী এবং আশেপাশের দেশগুলোতে বিশ্বজুড়ে কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তো সেইটাকে আসলে বাদ দিয়ে অন্য কিছু করার কোনো সুযোগই দেখি না। এই জায়গাটায় আমি বিশেষ একটা ধন্যবাদ দিবই মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তার ডিফারেন্ট উপদেষ্টাদের। তাদের মধ্যে কিন্তু 2-3 জন খুব স্পষ্টভাবেই বলেছেন যে কে কোন দল কি চাইলো তাতে কিছু আসে যায় না, নির্বাচন নির্ধারিত সময় হবে। নির্বাচনটা হচ্ছে, আমি জাস্ট একটা কথা বলে শেষ করি জিল্লুর ভাই, নির্বাচন হচ্ছে সাধারণ মানুষের হাতে তার ওই একটা মাত্র যে ভোটাধিকার, যে অধিকারটা সে প্রয়োগ করতে পারে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে, যে একটা পার্ট হতে পারে, সেটা হচ্ছে ভোটাধিকার। এইটা স্রেফ ভোট ছাড়া কিন্তু আর কোনো কিছু দিয়ে আপনি যেভাবে চেষ্টা করেন আসবে না। এই জায়গাটায় যখনই ভোটের কথা আসে, বাংলাদেশের একটা মহল, এক ধরনের বুদ্ধিজীবী শ্রেণী, তারা কেমন যেন ঠিক মানে আমার মনে হয় যে সাধারণ লোকের কাছে তাদের এই ক্ষমতাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া নিয়ে আপত্তি আছে একটা গ্রুপের, এবং এটা খুব মাঝে মাঝে খুব স্পষ্ট হয়ে ওঠে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। আহসান জি, আপা যে কথাটা বললেন আমি ওই সূত্র ধরেই বলতে চাই যে পলিটিক্যাল ম্যানার বলেন বা রাজনৈতিক শিষ্টাচারের কথাটা যেটা বলেন, এখন আমাদের তো অনেক প্রত্যাশা এবং আশা ছিল যে একটা গণজোয়ার, একটা গণবিপ্লবের মাধ্যমে যেভাবে বিগত সরকারকে এখান থেকে উৎখাত করা হলো, তার পরবর্তীতে কিন্তু আমাদের এই তরুণদের প্রতি একটা প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা তৈরি হলো যে বাংলাদেশের 1/3 যেই মিলেনিয়াল বলেন, জেনজি বলেন, বা এই তরুণ সংখ্যক ভোটার যারা জীবনে কোনো দিন এর আগে ভোট দিতে পারেনি বিগত 15 বছরে, তারা চিন্তা করলো যে আমরা আগামীতে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নতুন বাংলাদেশকে দেখব, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু দায়িত্ব গ্রহণ করলো যে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমরা ওই আলোচনায় পরে যাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা কতটুকু, বাট রাজনীতিক যে শিষ্টাচার, আপনি দেখেন আপাও যে কথাটা বললেন, খুব সম্ভবত পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ এই দুইজন খুব সম্ভবত তারা এই বক্তব্যটা দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। তো তারা এই কথাটা বলার কোন অবস্থান থেকে তারা বলছেন? একটা হচ্ছে আমি একটা রাজনৈতিক বক্তব্য দিব যে না, আমরা চাই না, আমরা যতদিন পর্যন্ত না সংস্কার হবে, দেশের মাটিতে বিচার হবে ততদিন পর্যন্ত না। বুঝলাম যে এটা তাদের আগের রাজনৈতিক বক্তব্য ছিল, কিন্তু আপনি একটা দেশে নির্বাচন হতে দিবেন না, এটা তো একটা দায়িত্বশীল পর্যায় থেকে আপনি বলতে পারেন না। ইতিমধ্যে আপনি দেখবেন এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের আলোচনাটা এখন তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আগে হতে হবে। জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নকে এখন আমরা টপিক হিসেবে না দেখে তো আমরা দেখতেছি ওয়েস্টার্নে হাঁসের মাংস খাবো না নীলা মার্কেটে হাঁসের মাংস খাবো।
এই বিষয়টা আমরা বিগত সরকারের সময়ও দেখতাম যে আমাদের যেখানে স্বাস্থ্য খাতে পরিবর্তন দরকার সেইখানে দেখা যেত যে কোনো একটা নায়িকার বাসায় যে পুলিশ রেড দিচ্ছে সেটা নিয়ে টেলিভিশনে প্রচার হচ্ছে, বাট বড় কোনো একটা ইস্যু, বড় কোনো একটা আন্তর্জাতিক ইস্যু বা সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে বা করিডোর দিয়ে দেওয়া হচ্ছে, ওই বিষয়গুলোকে আড়াল করার জন্য আমরা এই ধরনের একটা স্ট্যান্ডবাজি দেখতাম সোশ্যাল মিডিয়াতে। এখানেও কিন্তু তাই হচ্ছে। আপনি দেখেন যে যেই মুহূর্তে আমাদের আলোচনায় আসা উচিত যে নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে করা যায়, সেই ক্ষেত্রে আমাদের সামনে চলে আসছে যে এখানে উপদেষ্টা কি চাঁদাবাজিতে জড়িত কি জড়িত না। আবার উপদেষ্টা নিজেই সেখানে এমন একটা সুযোগ করে দিচ্ছে যে বিতর্কের জায়গাটা উনিই তৈরি করে দিলেন। ওনার কাছ থেকে তো আমরা স্পষ্টভাবে জানতে পারতাম তার ভূমিকাটা সেখানে, কিন্তু তার যে বক্তব্য যে আমি সেখানে হাঁসের মাংস খেতে যাচ্ছিলাম ওয়েস্টার্নে, মানে এটা নিয়ে আর কথাও বলতে চাই না। আমিও যে এটা নিয়ে কথা বলছি এটাও একটা মানে একদমই অনাকাঙ্ক্ষিত ব্যাপার। আমার কাছে মনে হয় যে এই আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা তরুণদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেইখানে আমরা একমাত্র নাহিদকে দেখলাম, সে তার প্রকাশ করলো যে তার সম্পদের বিবরণ, এবং আমরা তাসনিম জারাকে এখনও পর্যন্ত দেখলাম যে কোনো ধরনের বিতর্ক ছাড়াই সে রাজনীতির মাঠে, হ্যাঁ তাকে নিয়ে হয়তো অনেকেই বিতর্কের সৃষ্টি করবে, বাট এই দুজনকে ছাড়া বাকি যারাই আছে এই যে অহংকার, অধ্যত্বপূর্ণ আচরণ, আপনি সার্জিসকে বলেন, হাসনাত আবদুল্লাহকে বলেন বা যারাই আছে, যেইভাবে তারা কথা বলছে, এটা তো আমাদেরকে বিগত সরকারের সময়ও যাদেরকে দেখতাম আমরা অধ্যত্বপূর্ণভাবে আচরণ করতো, অহংকার নিয়ে কথা বলতো, যে অহংকারের কারণে এখান থেকে বাংলাদেশ থেকে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎখাত হলো, সেই একই ধারার রাজনীতি তো নতুনটা দেখতে চায় না। এবং সেটার একটা উদাহরণ দেখেন আপনি, কিছুদিন আগে একটা ব্র্যাক ইউনিভার্সিটির একটা জরিপ হলো, সেই জরিপের মধ্যে আমরা দেখলাম দেশের 64% মানুষ এখন পর্যন্ত ডিসাইড করতে পারছে না তারা সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিবে কি দিবে না, এবং সেইখানে সবচেয়ে কাকে দিবে সেই ডিসিশনটা তারা নিতে পারছে না। সেইখানে সবার আগে তারা এগিয়ে রাখছে বিএনপিকে খুব সম্ভবত 13%, এবং আওয়ামী লীগ খুব সম্ভবত সেখানে 9%। এবং এটাও একটা ভাবার বিষয় যে আপনি এখন এই 9%কে কাকে ভোট দিবে, ব্যালট পেপারে যদি না থাকে, নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে, তাহলে তাদেরকে অবশ্যই বেছে নিতে হবে বিএনপির সাথে আতাত করে ভোট দিতে, অথবা এনসিপিকে দিতে, অথবা জাতীয় পার্টিকে দিতে। এবং আপনি এখানে লক্ষ্য করে থাকেন, আপাতত শুধুমাত্র হাত পাখার কথা বললো, আমি ভবিষ্যতে যেটা দেখে যাচ্ছি, আজকে আমি এখানে এই শোতে বলে যাচ্ছি, আপনারা দেখবেন যে ভবিষ্যতে চরমনাই পীরের একটা গোষ্ঠী এখানে উঠে আসবে। হেফাজতকে এখনো পর্যন্ত আপনারা ভুলে যাচ্ছেন, আপনারা হাত পাখার কথা বলছেন, ইসলামী ঐক্য ফ্রন্ট বলছেন, এটা তো একটা বিশাল গোষ্ঠী। তো এখানেও কিন্তু আমরা দেখলাম যে এনসিপি জামাতের যেই অনুষ্ঠানটা হলো সেখানে যে কিন্তু এনসিপির দুজন নেতা সেখানে যে বক্তৃতা দিয়ে আসলেন। আবার আমরা আমার দেশের যে সম্পাদক আছে তাকেও সেখানে কোন ক্যাপাসিটিতে তিনি সেখানে গেলেন সেটা সম্পর্কে আমরা অবগত না। আর এর পাশাপাশি ওই যে রাজনৈতিক শিষ্টাচারের কথা যেটা বললাম, আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে গেলেন, তাকে নিয়ে এই ধরনের একটা মন্তব্য করা যে সেখানে যে তিনি সেজদা দিয়ে আসছেন, এটা তো একদমই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আপনারাই তাকে ক্ষমতা এনে বসালেন, আবার আপনারাই এখন তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এবং বাংলাদেশের কালচারটা তো এটাই ছিল যে বাংলাদেশে যেই কোনো লোকটি যেই কোনো ব্যক্তি বা লোক চেয়ারে বসলে সেই লোক, অনেকে তো এটা মানে এভাবে যোগ করেও বলে যে একটা ফেরেশতাকে বসালো, তাকে আপনি বিতর্কিত করা ছাড়া আপনি কখনোই বাংলাদেশকে ভালো কোনো কিছু দিতে পারবেন না। প্রফেসর ইউনূস সাহেব হইতে পারে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার অনেক ভুল আছে, বাট তাকে সে যেই অবস্থায় এসে দায়িত্ব গ্রহণ করে তখন তো সে ছাড়া বাংলাদেশে বিকল্প কেউকে পাওয়া যায় না, দেখে আপনি আনলেন। এখন এই এনসিপির ছাত্ররা যারা তাকে ক্ষমতায় এসে বসালেন, তারাই যদি বলেন যে সে লন্ডনে যে তারেক রহমান সাহেবকে সেজদা দিয়ে আসছেন, এইটার থেকে তো গর্হিত কোনো মন্তব্য হতে পারে না। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র আমরা ইয়াং দেখে আমরা যা ইচ্ছা তাই করব, এবং দেশটাকে আমরা না, এই দেশকে যখন বিপ্লবটা হয় সেখানে আওয়ামী লীগ পরিবারের থেকে যেমন ছিল, বিএনপির থেকে ছিল, জাতীয় পার্টির থেকে ছিল, জামাতে ইসলামী ছিল, ছাত্র দলের ছিল, রিক্সাওয়ালা ছিল, সেখানে ছাত্ররা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, পাবলিক ইউনিভার্সিটি ছিল। দেশের প্রত্যেকটা জনগণ বিগত সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে একটা আন্দোলন করে। কোনো রাজনৈতিক দল এখন এসে সেটাকে তাদের বাপের সম্পত্তি হিসেবে যদি দাবি করতে চায়, তাহলে বিগত সময়েও তো কোনো একটা রাজনৈতিক দল তাদের বাপের সম্পত্তি হিসেবে, পৈতৃক সম্পত্তি হিসেবে বাংলাদেশটাকে দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করে আসছে। তাহলে তাদের সাথে আপনাদের অমিল কোথায়? এই রাজনৈতিক যেই একটা বলয়ের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে নতুন ধারণার রাজনীতি নিয়ে যে তরুণরা আসছে তারা আমাদেরকে পথ দেখাবে, যে এখান থেকে বেরিয়ে এসে তারা নতুন কিছু দিবে। তাহলে আগের ফ্যাসিস্ট
যাদেরকে আপনারা বলতেছেন আপনারা তো ফ্যাসিস্টের মতোই আপনারা কাজ করতেছেন, 32 নম্বরে যে কে ফুল দিবে না দিবে সেটাতে আপনার কি? আপনি কেন একটা রিক্সাওয়ালাকে ধরে একটা হত্যা মামলায় দিয়ে দিবেন? এই যে বিতর্কতা আপনি করছেন, এই বিতর্কগুলোর কারণে প্রকৃত খুনি যারা আছে, প্রকৃত দোষী যারা আছে, এই এক্সাম্পলগুলো সেট করার মাধ্যমে তখন ওই বিচার প্রক্রিয়াটাও কলুষিত হবে, সেটাও প্রশ্নবিদ্ধ হবে, সেটাও আন্তর্জাতিকভাবে আপনারা যে তাড়াহুড়া করে শেখ হাসিনাকে এখনই ধরে এনে আপনারা ফাঁসি, আপনারা বাংলাদেশের আইনে যদি শেখ হাসিনার ফাঁসি হয় ফাঁসি দেন, কিন্তু আপনারা তো তড়িঘড়ি করে এনে একটা বিচার প্রক্রিয়াকে সেইখানে প্রভাবিত করে যদি কোনো কাজ করার চেষ্টা করেন সেটা সুবিধা তো নিবেই। কিছুদিন আগে আপনি দেখবেন যে টিউলিপের নামে যেই কথাটা দেয়া হলো, সেখানে এত বড় একটা ডিপ্লোম্যাটিক ফেলের এই সরকার কিভাবে করে আমার প্রশ্ন। টিউলিপ তো বলেই দিতে পারে যে আমাকে তো এখান থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, এবং সেটা তো তাকে একটা সেফগার্ড দিবে এই বিষয়টা থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো আমি জানি না যে সরকারকে কারা পরামর্শ দিচ্ছেন বা দায়িত্বের জায়গায় যারা আছেন তারা আদৌ অন্যান্য প্রেশার গ্রুপ যারা আছেন, আপনাদের মতো প্রেশার গ্রুপ যারা আছেন, আমি জানি যে সিজিএস নিয়ে আপনি কাজ করছেন এবং বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, আরও এই ধরনের অর্গানাইজেশনগুলো যারা আছে, যারা আমাদের দেশের যেই কোনো সরকার থাকলেই তার ভুলগুলো ধরিয়ে নেওয়ার জন্য তারা একটা প্রেশার দিতেন। সেটা বিগত সরকারের আমলে আপনারা এই শোয়ের মাধ্যমে দিয়েছেন, এবং তার আগেও যেসব সরকার ছিল তাদের মাধ্যমে হয়েছে। এই সরকারকেও দেখছি তারা কোনোভাবে সমালোচনাটা নিতে পারছে না, এবং সমালোচনাও নিতে পারছে না, আবার পরামর্শেরও তোয়াক্কা করছে না। এবং এই সরকারের আমলেও আমরা বিভিন্ন ধরনের স্বজনপ্রীতি দেখতে পাচ্ছি। তো এই রাজনৈতিক বলয় থেকে আমি আশা করব যে আগামীতে আমরা সেটা দেখতে চাই না, এবং আগামীতেও তারেক রহমান সাহেবের উপরেও জাতির অনেক প্রত্যাশা আছে। তিনি অতীতের যে ভুল ভ্রান্তি আছে সেটা থেকে বের হয়ে, তার কাছে অনেক এক্সপেকটেশন এই জাতির, যে তিনি একটা পলিটিক্যাল ম্যাচুরিটি যেটা উনি অলরেডি দেখাচ্ছেন, অনেক এক্সপেকটেশন হাই। প্রফেসর ইউনূস সাহেবের উপরে যেমন আমাদের অনেক এক্সপেকটেশন হাই ছিল, বলতে খারাপ লাগলেও যে আমাদের এক্সপেকটেশন এখন অনেক কমে আসছে, কারণ তাকে তো যারা আসনে বসিয়েছে তারাই বিতর্কিত করে ফেলছে। এবং তারেক জিয়া সাহেবকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু তাদের দলের যারা চাঁদাবাজি করছে সেটাকেও কন্ট্রোল করতে পারছে না। এই যে একটা মব সংস্কৃতির যেই সূচনা হলো, সোশ্যাল মিডিয়াতে আপনি একটা মানুষকে নিয়ে যা ইচ্ছে তা বলে দিলেন, কোনো ফ্যাক্ট চেক নেই। আপনি ফ্যাক্ট চেক করা ছাড়াই একটা মানুষকে রাস্তায় ধরে নিয়ে তাকে গণপিটুনি দিয়ে তাকে থানায় সোপর্দ করে দিচ্ছেন। কেন? সন্দেহ করছেন এটা আওয়ামী লীগ। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে সে আসলে আওয়ামী লীগ করে না। মানে এই রাজনীতি তো বাংলাদেশে কেউ চায় না। তাহলে তো ওই সরকারও ফ্যাসিস্ট, আপনারাও ফ্যাসিস্ট। আমাদের প্রত্যাশা থাকবে বিগত সরকারে যারাই আসুক, সেটা যেই দলেরই হোক, আমরা চাইবো যে একটা সুন্দর বাংলাদেশ যেখানে প্রত্যেকটা রাজনৈতিক মতামতের গুরুত্ব দেওয়া হয়, এবং যেই বাংলাদেশের 1/3 যারা আছে, যারা এই তরুণ প্রজন্ম প্রথম ভোটটা দিবে, তারা যাতে কোনো মার্কাকে দেখে ভোট না দেয়। প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে শুধুমাত্র মার্কা কেন্দ্রিক না হয়ে একটা শিক্ষিত, ভদ্র, ভালো ফ্যামিলির ক্যান্ডিডেট দেয়, যাতে ভোটাররাও নিশ্চিন্তে তাদেরকে বিশ্বাস করে ভোট দিতে পারে। মাহমুদা হাবিবা, জি, এইটার উপরে আলোচনা করব। আপনি শুনছিলেন, যদি আমি অন্য প্রসঙ্গে যেতে পারি, যদি এখানে কোনো কিছু অ্যাড্রেস করবার থাকে। দ্বিমত করি, সেটা হচ্ছে, আমি সব জায়গাতেই দ্বিমত করি। সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো পক্ষ আলাদাভাবে বসায়নি, তাকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আপনি নিজে জানেন, ওই 3 দিনের বহু কিছু আমরা যা জানি তার চেয়ে অনেক বেটার জানা আছে আপনাদের। প্রতিটা অংশ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই সময় আন্দোলনে মাঠে ছিল, তাদের সকলের সম্মতিতে তিনি এসেছেন। হ্যাঁ, তিনি একবার বলেছেন ক্ষমতা আসার পরে যে এই ছাত্ররা আমাকে এনেছে। আমি একটা কথা না বলে পারছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই সরকারের এই তরুণদের প্রতি আচরণ তাদেরকে খুব দ্রুত স্পয়েলড হয়ে যেতে সহায়তা করেছে। বিষয় হলো যে একটা তুখোড় তরুণ নেতৃত্ব আমরা আশা করছিলাম, কিংবা আমাদের পাওয়ার সুযোগ ছিল, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে, দেখুন জিল্লুর ভাই, ক্ষমতার সংস্পর্শটা একটা পয়জনাস থিং। এটা অনেক স্টেবল, অনেক ম্যাচিওরড মানুষও প্রপারলি হ্যান্ডেল করতে পারেন না। সেখানে একেবারেই সদ্য তরুণ কিছু ছেলে মেয়েকে নিয়ে তাদের স্পেশালি 3-4 জন উপদেষ্টা এবং সরকারের প্রতিটা দপ্তরে ছাত্র অধিকার পরিষদ থেকে যেই ছাত্রদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরা আর কখনোই স্বাভাবিক বা মেইন স্ট্রিম এদের পক্ষে ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু দিন শেষে একটা কথা,
সমন্বয়ক নামে আসলে ছাত্র অধিকার পরিষদ নামে আসলে আলাদা একটা সংগঠন। যেখানেই যান এটার কুপ্রভাবটা এত দূর দাঁড়িয়েছে যে মানে আপনার ইউএনও অফিসে তারা হাজির হয়, যে তারা সমন্বয়ক, এবং কোনো থানা বা কোনো ইউএনও অফিসের সাধ্য নাই যে তারা, কারণ এরা তো একেবারে রাষ্ট্রের মাথায় আছে, এর সমন্বয়করা তো প্রতিটা মন্ত্রণালয়ে টেবিল চেয়ার নিয়ে বসে আছে, এদের মধ্যে থেকে উপদেষ্টা নিয়োগ হয়েছে, এদের মধ্যে যে বৃহত্তম মানে তারা যে রাজনৈতিক দলটা গঠন করেছে, তারা বাংলাদেশের যেই জায়গাতেই টরে গেছে তারা সরকারি প্রোটোকল পেয়েছে, তারা সার্কিট হাউস পেয়েছে, তারা যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা পেয়েছে। দেখুন, রাজনীতিতে আমরা যখন জড়িয়েছি, এই বা বিশেষ করে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে, এই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এত বছর আন্দোলন করেছে তারা সকলেই তো ঝুঁকির মধ্যে আছে। অর্থ বলুন বা পাচার হয়ে যাওয়া অর্থের একটা পার্ট তো বাংলাদেশে আছে, জিল্লুর ভাই, আছে ওই অস্ত্রগুলো। তো আমি যখন আমার এলাকায় যাচ্ছি, ওখানে একেবারে সবাই কি বিএনপি ছিল? অতীতে কি প্রত্যেকেই বিএনপি ছিল? আওয়ামী লীগের যে হিউজ বেনিফিশিয়ারি গ্রুপ, এরা গেছে কোথায়? কোথাও না কোথাও এখানেই তারা নর্মাল সাধারণ জনগণের মানে এক ধরনের যে লেয়ার, তার পেছনে তারা লুকিয়েছে। তো এই নিরাপত্তার অভাব তো প্রত্যেকের আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মাঠে ছিলাম কিংবা জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, প্রত্যেকে তো তাদের এলাকায় যাওয়ার সময় প্রোটোকল পাচ্ছেন না। আপনি গণ অধিকার পরিষদের নূরের কথা ধরেন, নূর এলাকায় যাচ্ছেন, নূরের সাথে নানা ধরনের তিক্ততা হচ্ছে, সমস্যা হচ্ছে, নূর কি কোনো প্রোটোকল পাচ্ছেন? ওখানে পুলিশ সারেন্ডার করছে। সেখানে আমরা দেখতে পাই যে এনসিপি আর্মির কি যেন একটা বাহনে তারা বেরিয়ে আসলেন বীরদর্পে ওখান থেকে। যাই হোক, আমি এটা মোটের উপরে যে কথাটা বলতে চাইছি যে একটা তারুণ্যের একটা গ্রুপ, মানে একটা তারুণ্যের মধ্যে যে জোয়ার বা রাজনীতির সচেতনতা, যে উচ্ছ্বাস আমরা এক বছর আগে দেখেছি, এটা ধ্বংস যখন যেইভাবে হচ্ছে বা প্রতি পদে এটা যে কমে আসছে এক্সপেকটেশন। আপনি একটা জরিপের কথা বলেন, আমি তার আগে আরেকটা জরিপের কথা বলতে, সম্ভবত সানেম এই জরিপটা করেছিল, সেটার মধ্যে অলরেডি 84% তরুণ বলছে তারা রাজনীতি নিয়ে আগ্রহী নয়। কেন আগ্রহী নয়? কারণ মোহভঙ্গ ঘটেছে। এটা তো আমাদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ যে যেই ছেলেরা মাঠে দাঁড়িয়ে বিনা বাক্য গুলি খেয়েছে, এক বছর ঘরে নেই, তারা বলছে যে তারা রাজনীতিতে সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। এইটা কিন্তু এইটার জন্য টোটাল সিস্টেমটা দায়ী। এই বাংলাদেশের কিন্তু একটা একেবারেই মাথামোটা প্রশাসন, আপনি জানেন, জনপ্রশাসন একটা ভয়ঙ্কর রকম জনপ্রশাসন আমাদের দেশে পরিচালিত হয়। যে জনপ্রশাসন যেই সরকারই যায়, তারা যথেষ্টভাবে দক্ষ এবং যোগ্য সরকার না হলে ওই সরকারকে খেয়ে ফেলা হয় জনপ্রশাসনের হাত দিয়ে। আমি একটা এই জাস্ট আপনার সাথে যখন কথা বলছিলেন হাবিব, তখন আমি একটু স্ক্রল করছিলাম, বান্না একটা ইয়ে করেছেন একটা স্পেসিফিক বিষয়। আমি অসংখ্য দুর্নীতির নিয়ে তো আসলে কথা, যে আমাদের যে তরুণ উপদেষ্টা আছেন এলজিআরডি, তাকে নিয়ে 131টা মিনি স্টেডিয়াম নিয়ে কথা হয়েছিল। তখন সেটার বাজেট ছিল, এটা 2016-17 সালের দিকে 66 কোটি, মানে 67 কোটি। পরে এটা রিভাইজড বাজেট এসে 21-এর দিকে হয় 100 কি 150 কোটি টাকা, 200 কোটি। এইটা প্রতিটা উপদেষ্টার শোনা যাচ্ছে। এখন ভেতরের খবর তো, মিটিংয়ের খবর আমরা কেউ উইটনেস নই, যা সংবাদের বরাত দিয়ে বলছি, কালের কণ্ঠের নিউজের বরাত দিয়ে বলছি। সেখানে 1200 কোটি টাকা প্রায় সকল উপদেষ্টার মতের বাইরে যে এলজিআরডি মিনিস্টার এটা বের করে এনেছেন। এবং আপনি সারপ্রাইজড হবেন, এই প্রজেক্টটা ছিল 131টা যে মিনি স্টেডিয়াম, সেটার নাম ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। তো আপনি তো দাঁড়িয়েছেন, আপনি তো ওই সিস্টেমকে ধ্বংস করার জন্য আপনি আসলে এসেছেন। আপনি রিফিউজ করেছেন ওই সিস্টেমকে, আমরা সবাই রিফিউজ করেছি বলে আমরা এখানে এসেছি। আপনার তাহলে এখনকার এই সময়ে যে কাজগুলো, প্রশ্ন আমরা করতে পারছি না। আমি সকলের কথা বলবো না, সকলের ইরিটেশন এক না, বিশেষ করে তরুণ কোনো উপদেষ্টাকে নিয়ে কোনো কথা বলা যায় না। সেটা তারা তো বটেই, একই সাথে একেবারে ছ্যাদ করে জ্বলে ওঠে, বা এনসিপি, জামাতে ইসলামী একই হচ্ছে, দেখবেন বট একেবারে ঝাঁপিয়ে পড়ে আপনার উপরে। মানে আমি যে টকশোগুলো করি না জিল্লুর ভাই, আমি কিন্তু কখনো কমেন্ট পড়ি না, সুযোগই নাই। কারণ হচ্ছে এইটা এত, এই ক্ষেত্রে যে যখন মবের কথা বলছেন, বা হাবিব যে বললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিগত শাসনামলেও কিন্তু বট ছিল, কিন্তু এত অশালীন এবং অশ্লীল না, আমি বলছি যে এত অশালীন এবং অশ্লীল ছিল না, একই ধারা। কারণ হচ্ছে আপনি সাইবার স্পেসটাকে এই মুহূর্তে মুক্ত রেখেছেন। তখন যেটা একটা ভীতি ছিল, ভয়ঙ্কর ভীতি ছিল, যে একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ারের কারণেও কিন্তু মানুষ অ্যারেস্ট হয়ে গেছে। ফলে আমি বলছি যে বিগত সময় সরকারি একটা বট বাহিনী ছিল, সরকারি বট বাহিনী যারা সরকারের সমালোচনা করতো, তাদের বিরুদ্ধে একটা, কিন্তু
এত অশ্লীল ছিল না। এর বিপরীতে যারা ওই আন্দোলনের শক্তি, এখন আন্দোলনের শক্তির নামে তারা যে বট বাহিনী তৈরি করে, ওটা তো আমরা স্লোগানের ক্ষেত্রেও দেখেছি, অচিন্তনীয়, অভাবনীয় শব্দের ব্যবহার। 53-54 বছরে এই স্লোগান শুনি। মানে এটা হচ্ছে যে এটাই আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে রাজনৈতিক ম্যানারটা 16-17 বছরে পলিটিক্সটা একেবারেই না থাকায় যেটা হয়েছে যে হতে পারে তরুণদের এটাই ভাষা। আমি আসলে জানি না জিল্লুর ভাই, আমার ঘরেও তো এই জেনজির বাচ্চারা আছে, তারা নিশ্চয়ই, আমি মা আমার সামনে তারা শেয়ার করে কিনা, বাট আমার সারাউন্ডিং আমি দেখিনি। হতে পারে তারা নিজেরা অনেক ওপেন, তারা নিজেরা আমরাও আমাদের সময়ে, আমাদের কালে অনেক শব্দ বাবা মা যেটা ভাবেননি, আমরা অনেক আড্ডার সময় থেকে সেগুলো হয়তো বন্ধু বান্ধবরা ব্যবহার করেছি, কিন্তু মোটের ওপরে একটা শালীনতা এবং শিষ্টাচারের একটা লাইন আছে, যেই লাইনটাকে ক্রস করা উচিত নয় রাজনীতিতে। আপনি যেহেতু একজন নেতা হতে চান, আপনার আগ্রহ হচ্ছে দেশের মানুষকে নেতৃত্ব দেবেন এবং মানুষ আপনার পেছনে হাঁটবে, সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে কিন্তু একটা এক্সাম্পল হিসেবে উপস্থাপন করতে হবে। যাই হোক, সেই ক্ষেত্রে তো গালিগালাজ বা এই শব্দগুলো তো আসে না। আমি ভাইবার আরেকটা প্রসঙ্গ, উনি একটা প্রসঙ্গ তুললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে। দেখুন, ভুল ত্রুটি তো অবশ্যই, ভুল ত্রুটির চেয়েও সময়ের সাথে সাথে সম্মানিত চেয়ারপারসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ম্যাচিউরিটি একেবারে এখন নয়, আজকে এই 17-18 বছর ধরে দেখাতে পেরেছেন বলেই বিএনপি দল হিসেবে কিন্তু টিকে আছে, এটা টুকরা হয়ে যায়নি। এবং মানে যত দিন গেছে সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হয়েছি। হ্যাঁ, আমাদের একটা ডেফিনেটলি ফেলিওর আছে, সেটা হচ্ছে একটা হিউজ আমাদের দলের সমর্থক এবং আমাদের কর্মী বাহিনী। মুশকিল হয়েছে কি জানেন, আইন শৃঙ্খলা যে অবস্থা, দেশের অবস্থা যেটা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, এইটা যদি মিনিমাম মানে অ্যাটলিস্ট 60% ফাংশনাল থাকতো, তাহলে কোনো রাজনৈতিক দলের পক্ষে, শুধু বিএনপি নয়, মানে কারো পক্ষেই, কোনো নেতাকর্মীর পক্ষেই কিন্তু সম্ভব ছিল না এমন অনেক কিছু করা, যেটা আমরা এখন নিউজে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেখেন, দলের মধ্যে সাংগঠনিকভাবে যা যা করণীয় আমরা সবই করেছি। আপনার জ্ঞাতার্থে আমি জানি, আমাদের প্রায় 350 নেতাকর্মীর বিরুদ্ধে দল হিসেবে আমরা মামলাও করেছি। এবং এই জিল্লুর রহমান ভাইয়ের শোতেই অন্তত কয়েক দফা আমি বলে গেছি যে এমন কোনো ব্যক্তি কি আছেন যিনি অপরাধ করছেন, দলের শক্তিশালী পজিশনে আছেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অ্যারেস্ট করতে গেছেন, আমাদের দল সেখানে যদি ভিন্ন ভূমিকা পালন করে, তখন আমাদেরকে নিয়ে কথা আসে। আসলে তো অ্যারেস্টই করে না, বিএনপিকে যে অ্যারেস্ট করে না বা যাচ্ছেই না ওখানে, বিএনপিকে অ্যারেস্ট করছে তা তো না, এনসিপির ধারে কাছে আগেই জেনে নেয় যে ওখানে কারা কারা আছে, জামাতে ইসলাম হোক, প্রশ্নই ওঠে না। এই যে দুর্বলতাটা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভয়ঙ্কর দুর্বলতাটা, এটা হচ্ছে ওভারঅল গভর্নমেন্টের দুর্বলতা। এইটার রিজনটা হচ্ছে যে আপনি এই সরকারের যে ভালো কাজ নাই তা তো না, এই সরকারের যে অনেক কিছু তারা করতে পারেনি তাও না, কিন্তু যেটা একেবারেই করতে পারেনি, যেটা সব অর্থে ফেল করেছে, সেটা হচ্ছে আপনার এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে খুব রুডভাবে বলা যে যেই হোক সে তাকে আগে অ্যারেস্ট করো। সরকারকে কিছু কনসিকুয়েন্সের ঝুঁকি নিতে হয় জিল্লুর ভাই। ধরুন এমন কাউকে অ্যারেস্ট করা হলো যেটার কারণে আন্দোলন একেবারে তুঙ্গে উঠলো, আগে অ্যারেস্টটা উনি করুন, তা মানে সরকার করুন কিংবা উপদেষ্টা করুন, স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে আন্দোলনটা যখন তুঙ্গে উঠবে, তখন তো প্রেশার গ্রুপ আছে, সাধারণ জনগণ আছে, তারা তো বলবে যে হ্যাঁ, এই চাঁদাবাজকে ধরেছে, সেই জন্য তো কোনো আন্দোলনের সুযোগ নাই। এইটার তো সুযোগ দিতে হবে। আপনি তো কোনো ডেসপারেট মেজারে যাচ্ছেনই না। আপনি সবসময় মব কেবল তখনই হয়, মব সারা জীবন আছে। যখন কেউ বলে আমাকে যে দেশে মব নাই, আমি আপনাকে ছোটোবেলার একটা হিস্ট্রি বলি। আমি তখন খুব ছোট, নানার বাড়ি বেড়াতে গেছি, 4 জনকে বেঁধে রেখে পিটানো হচ্ছে কারণ তারা চোর। আপনি বুঝুন, থানা হয়তো ওখান থেকে হাফ কিলো দূরে। এবং আমি জানি না, আমি চলে এসেছি 3 দিন পরে, আমার বাবা লয়ার ছিলেন, তার কাছে ওই আমার নানার বাড়ি থেকে কিছু পরিবার আসলো, 2 জনকে ওখানে পিটিয়েই মেরে ফেলা হয়। এ তো আমাদের সংস্কৃতির একটা পার্ট। এই জিনিসটা মানে যেভাবে আপনি বলেন না কেন, হ্যাঁ, তখন হয়তো ভিন্ন প্রেক্ষাপট ছিল, চোর ছিল, আর এখন হয়েছে কি, মানুষ কিন্তু চোরকেও এবার মারতে পারে কেউ জিল্লুর ভাই? একজন ব্যক্তির, একজন নাগরিকের একটা মিনিমাম তো তার নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা একটা আছে। সেই ক্রস তো আমরা একেবারে ছোটবেলা থেকে আমি দেখতে আসছি। ফলে নতুন করে মব সংস্কৃতি কখনোই ছিল না, আগে দেখিনি। এগুলো কথাটার সাথে আমি মোটেই মানে একমত নই। হ্যাঁ, তখন পুলিশ ছিল, তখন অনেক কিছু হয়নি। এই বাংলাদেশে লগি বৈঠা দিয়ে দিগম্বর করে দেননি একজন, যে আপনার সরকারি অফিসারকে এই রাস্তার উপরে আন্দোলন করতে যে মানুষ পিটিয়ে মারা হয়নি। কাজে এটা হচ্ছে সেই বাংলাদেশ। এখানে যথেষ্ট কন্ট্রোল থাকতে হবে। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই আপনার দুর্বল হয়ে পড়বে, তখন এই প্রতিটা মানুষই যারা মনে করে যে আমি পুলিশ, আমি রাইট এবং আমার মোরাল পুলিশিং করার সমস্ত মানে সক্ষমতা আছে এবং আমার ক্ষমতা আছে, তখন কিন্তু তারা সেই কাজগুলোতে লিপ্ত হবে। যেটা আপনি বলছেন যে
হাবিবের আরেকটা কথার সাথে আমি পার্টলি একমত হই, সেটা হচ্ছে এমন অসংখ্য মানুষজন এখন কথা বলছেন, হতে পারে ছোট ছোট অসংখ্য রাজনৈতিক ইসলামিক দলগুলো আছেন, আমি ইসলামিক দল ইনাদেরকে আসলে বলতে স্বচ্ছন্দ বোধ করি না, বিষয়টা ইসলামিক নয়, কিন্তু ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছেন, হেফাজতে ইসলাম আমার জানার মতো ঐতিহাসিকভাবে তার রাজনৈতিক দল নয়, এবং অতীতেও বেশ কিছু রাজনৈতিক দল, হ্যাঁ কিছু এদের হয়েছে কি গত 2013 থেকে তারা এত ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তাদের উপরে ম্যাসাকার সহ, যেটা হয়েছে তারা এখন একটা এন্টিটি হয়ে গেছে, হয়ে গেছে, তাদের পলিটিক্সে আসার একটা সম্ভাবনা আছে, কিংবা একটা আমি বলবো প্রবণতা দেখা যায়, কিন্তু এটা আসলে প্রতিহত বা এটা যদি ডিসকারেজ করা যায় তাহলেই ভালো, কারণ কওমি যে শিক্ষা ব্যবস্থাটা দেশ জুড়ে আছে, এখানে আপনি হায়ার লেভেলে যেরকম ডাকসু হয়, যেরকম আমাদের অন্যান্য ছাত্রদের রাজনৈতিক অধিকার আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, ওইটুক ছাড়া ও অ্যাজ আ হোল যদি হেফাজত বা এই ধরনের কওমি বেসড ইয়েটা ইনস্টিটিউশন এগুলো কি বলবো এন্টিটিরা যদি রাজনীতিতে চলে আসে, এটার একটা বড় আপস অ্যান্ড ডাউন হয়ে যাবে সোসাইটিতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ধর্ম যার ধর্মীয় অনুভূতিটা আপনি যখন রাজনীতির জন্য ব্যবহার করবেন, আপনি ধর্মীয় অনুভূতিটা বা বিশ্বাসটাকে যখন রাজনীতি বলবেন যে আমাকে ভোট দিলে জান্নাত হবে, আমার কথা শুনলে এটা কোরআন এবং হাদিসের কথা শোনা হবে, এটা তো আসলে প্রথম এবং ফার্স্ট অফ অল আপনি তো ধর্মকে অবমাননা করছেন, আপনি অবমাননা করছেন। আপনার কোন রাইট আছে, আল্লাহ আপনাকে বিশেষ কি দিয়েছেন এবং সেইটার আসলে চেহারাটা কি, যেটার কারণে আমরা মেনে নিব যে আপনাকে ওই রাইট দেওয়া হয়েছে যে আপনার কথা না শুনলে সেটা গুনাহ হবে। এই পয়েন্টটাই আমি সিরিয়াসলি ডিসএগ্রি করি, এবং এই পয়েন্ট নিয়ে যারা রাজনীতি করছেন ধর্মটাকে ব্যবহার করে, তার সংখ্যা এখন অনেক বেড়েছে। নিঃসন্দেহে এটা নিয়ে এমন না যে তারা সংসদে অনেক বড় সংখ্যা নিয়ে আসবেন, তারা নানা মতামত দিবেন, ওই মতামত দেওয়ারও তাদের রাইট থাকতে হবে, কিন্তু সেই মতামতের আড়ালে আপনাকে আমি আবারও বলি, যেটা বললেন হাবিব, যে অসংখ্য এই যে আওয়ামী লীগের যে 9% ভোট, এই বা আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট আছে, কিন্তু এটা থাকবেই, এই ভোটটা তাদের মাধ্যমে যদি উঠে না আসে, তাহলে আমি এদের কোনো বাংলাদেশে ভবিষ্যৎ এমন দেখি না যে একটা খুব বড় অংশের ভোট তারা পাবেন। রিজনটা হচ্ছে যে আমাদের দেশের মানুষজন যেমন ধর্মটা তার মতো করে পালন করেন, তেমনি তার জীবনে কিন্তু বাংলাদেশে আমাদের যে কালচারালি চলে আসা যে জীবন ব্যবস্থা, সেটাতে কিন্তু আমরা অনেক বেশি আস্থাশীল। সো সব মিলিয়ে ধর্ম হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার পারসেপশন অ্যান্ড আওয়ার কান্ট্রি, আমরা আমাদের মতো ধর্মভীরু কি বলবো জনগোষ্ঠী, কিন্তু তার ধর্মান্ধ নই, ধর্মান্ধ নই। ইসলাম ফোবিক বলে একটা কথা এদিন শুনি, ইসলাম ফোবিক নই, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে ধর্মকে শ্রদ্ধা করি। আমি চাইবো আমার সন্তানেরা ধর্মীয় শিক্ষা এবং যে বাইরে বাহ্যিক দুনিয়ার যে শিক্ষা, দুটোতেই সমান পারদর্শী হোক, কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া একজন ভালো মানুষ তৈরি হয় না। কিন্তু তার তো এই নয় যে আমি জান্নাতের টিকিট হাতে নিব আর জাহান্নামের আমি আর কি সোজা কথা হয়েছে কি বলে থার্ড আই ছিল দাজ্জাল, আমি দাজ্জাল হয়ে দাঁড়াবো যে তুমি আমার কথা মানলে তোমার জন্য বেহেশত, আর না মানলে তুমি তোমার জন্য দোজখ। তা তো হতে পারে না জিল্লুর ভাই, এইটা হচ্ছে ননসেন্স পলিটিক্স, এবং বাংলাদেশের মানুষ এটা রিজেক্ট করবে, যে কোনো একটা ভোট আসলে এটা রিজেক্ট করবে, এটা আমি খুব বিশ্বাস নিয়েই বলি। এই কথা সূত্র দিয়ে হাসান একটু বুঝতে চাই, অনেকেই মনে করছেন যে বাংলাদেশে এখন উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান পর্ব চলছে, এবং এটা বাংলাদেশের জন্য একটা ভয়ানক পরিস্থিতিও তৈরি করতে পারে যদি না বাংলাদেশ আসলে একটা লিবারেল ডেমোক্রেসির পথে হাঁটে বা একটা মধ্যপন্থার রাজনীতি এখানে প্রধান হয়ে না ওঠে। সো আপনি কি উৎকণ্ঠাটা আপনার মধ্যে আছে? অ্যাবসলিউটলি। আপনি দেখবেন যে পৃথিবীতে যেই কোনো কিছুতে এক্সেস কোনো কিছু ভালো না, প্রত্যেকটা জিনিসেরই একটা মধ্যম পন্থায় থাকলে সেটা যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো সমাজের জন্য ভালো। যেই বিষয়টা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে সেই বিষয়টাই ভালো না, এবং এই উৎকণ্ঠার জায়গাটা তো অনেক দিন ধরেই তৈরি হয়ে আসছে আমাদের। আপনি যদি সেই হলি আর্টিসানের ঘটনাটা থেকে শুরু করে পরবর্তীতে আরও বিভিন্ন সময়ে যেই কিছু ইনসিডেন্ট তো আমাদের এখানে হয়েছে, এবং আমি যে একটা উৎকণ্ঠার কথা তো অলরেডি আমি বললাম যে একটা বিশাল জনগোষ্ঠী, আপার সাথে আমি একমত যে এটা হয়তো রাজনৈতিক দল বলা উচিত হবে না, বা ইসলামকে পুঁজি করে যারা যে রাজনীতি করে থাকেন সেই ধরনের রাজনীতিক একটা বিশাল জনগোষ্ঠীকে কিন্তু আপনি চাইলেই আপনি পছন্দ অপছন্দ না করতে পারেন, বাট ইউ ক্যান নট ডিনাই দেম এন্টায়ারলি। আপনি তাদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারবেন না। সেটা এই একটা বিশাল জনগোষ্ঠীর সাথে যদি আবার দেখি
আমরা যেই তরুণদের মাধ্যমে উপর ভরসা রাখছিলাম, তাদেরকেও যদি দেখি এদের সাথে মিলে ক্ষমতায় আসার চেষ্টা অথবা একটা স্ট্রং বার্গেনিং পাওয়ার তৈরি করা, যেটার মাধ্যমে একটা প্রধান রাজনৈতিক দল যাদেরকে আমরা ভাবছি ক্ষমতায় আসবে, তাদের সাথে একটা অনেকটা আসন বন্টন, আসন ভাগাভাগির যেই বিষয়টা, এটা আমাদের দেশের গ্রামগঞ্জের যারা বসে চায়ের দোকানে বসে এই টকশো আগামীকাল সকালে দেখবে তারাও বুঝে। মানে মানুষ এখন আর বোকা নাই। আমি সিম্পল আরও এক দুইটা জিনিস একটু বলি, দেখেন যে কোন জায়গাটা আমাদের এই পরিবর্তনটা আসে নাই। বিশ্বজিৎ হত্যা যখন হলো, এই নামটা এখনও আমাদের মনে আছে। আবরার হত্যাকাণ্ড যখন হলো, এই নামটা আমাদের এখনও মনে আছে। আপনি আমাদেরকে বলেন তো, কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটা ছেলের বুকে পাথর দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার নাম কি মনে আছে আপনাদের? বলতে পারবেন না, বলতে পারবেন না। বিশ্বজিতেরটা মনে আছে, আবরারটা মনে আছে। এই কিছুদিন আগে গাজীপুরের এদিকে একজন জার্নালিস্টকে হত্যা করা হলো, একদম এটার ভিডিও আছে। জার্নালিস্টের কি নাম বলতে পারবেন? বলতে পারবেন না। সয়ে গেছে আমাদের, সয়ে যাচ্ছে আমাদের। সয়ে গেছে নাকি আপনি মনে করেন যে গণমাধ্যমগুলো সেই অর্থে? ওটাতেই আসছি। কেন সয়ে যাচ্ছে? কারণ দেখেন, বিশ্বজিতের সময়ে গণমাধ্যমের যে ভূমিকা ছিল, এই টকশোতে আমরা যতবার আলাপ করেছি, আজকে এই ঘটনার পিছনে কারা আছে এটা নিয়ে কি কোনো কথা হচ্ছে? এটা কি ভয়ের কারণে, না যারা আছেন তাদের প্রতি ওই যে উনি যেমনটা বলছেন যে এই ছেলেদের স্পয়েল করে ফেলা হয়েছে, সেরকম অতিরিক্ত ভালোবাসা থেকে, না তাদের নিয়ে আমরা কোনো কথা বলবো? ওই যে হাঁসের মাংস ওয়েস্টিন, ওকে, যখন আলোচনা হওয়া উচিত এই টকশোতে বসে যে একটা লোককে চাঁদাবাজি, সে চাঁদা দেয় নাই দেখে বুকে পাথর দিয়ে হত্যা করা হলো, ওই টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে হাঁসের মাংস নাকি ওয়েস্টিন, এটা নিয়ে। একটা জার্নালিস্টকে সে চাঁদাবাজির, কিন্তু এটা খুব গুরুত্বহীন কেন মনে হচ্ছে আপনার কাছে? যে ওয়েস্টিন নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে না, নিশ্চয়ই হাঁসের মাংস কেউ খেতে চাইতেই পারেন গভীর রাতে গিয়ে। আলোচনা তো হওয়া উচিত চাঁদাবাজি নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এর সঙ্গে চাঁদাবাজির, সেটাই বলছি, আলোচনাটা হওয়া উচিত না। এটাও আছে, এই যে একজন উপদেষ্টা এত কাজের চাপ, তারপরে প্রতিদিন দলবল নিয়ে হাঁসের মাংস খেতে যাচ্ছেন, কিন্তু তার নিরাপত্তার কি হবে? তাকে আবার নিরাপত্তার জন্য তার বয়স অ্যালাউ করে না, তিনি আবার লাইসেন্সও নেন অস্ত্রের, নিরাপত্তার, হ্যাঁ অস্ত্রের, এবং সেটার আবার অংশ বিশেষ নিয়ে বয়স হয়েছে ওই লাইসেন্স নেওয়ার অ্যাপ্লাই করা। আমি তো সেটাই বললাম উপদেষ্টা হিসেবে। তো তার এখানে আবার নিরাপত্তা কোথায় যায়? আবার এখান থেকে তিনি চলে যাচ্ছেন ওয়েস্টিনে। তো তার যে ব্যাকগ্রাউন্ড আমরা জানি, যে এই আয় ব্যয়ের হিসাবের কথা আপনি একটু আগে বলছিলেন, তো সেটা কি মেলে কিনা? বা ধরলাম নিজের পয়সায় খাচ্ছেন না, গভীর রাতে কেউ তাকে খাওয়ানোর জন্য আসছে, বা তাদেরকে খাওয়ানো, তারা কারা, কেন? জিল্লুর ভাই, আমার ওয়েস্টিনে খাওয়া নিয়ে বা নীলা মার্কেটে খাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই। একটা মানুষ যে আগে ক্যান্টিনে ভাত পাইতো না, সে যে সারা জীবন ক্যান্টিনে খাবে তা না। মানুষের অবস্থার পরিবর্তন হয়, আমি ধরে নিলাম। কিন্তু কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার অবস্থার পরিবর্তন হলে সেটা খুব মুখ্য বিষয়। এটাই আলোচনায় আসা উচিত, আলোচনাটা হওয়া উচিত। যদি হঠাৎ করে এরকম পরিবর্তন হয়, তো আপনি কি আলাদিনের চেরাগ পেলেন না কি পেলেন আসলে? এবং আপনি যখন ক্ষমতায় থাকবেন, রাষ্ট্র ক্ষমতায়, সরকারে থাকবেন, তখন তো আপনি এইসব প্রশ্নের মুখে পড়তে হবে। আপনি যখন আওয়ামী লীগের একজন মন্ত্রী 550 বাড়ি কিনে সেটা নিয়ে আলোচনা করবেন, তখন একজন উপদেষ্টা তার কোনো নিরাপত্তা প্রহরী ছাড়া, তার পিছনে কি তার নিরাপত্তা কর্মীরা আরো 10টা বাইক নিয়েছিল? সিসিটিভি ফুটেজে কি সেটা আছে? উনি যখন নীলা মার্কেটে খেতে যায়, আমি আপনি যখন নীলা মার্কেটে খেতে যাই, আমাদের জন্য তো আমরা ফ্যামিলি নিয়ে যাই বা বন্ধু বান্ধব নিয়ে যাই, স্বাভাবিকভাবে তারাও যেতে পারেন। বাট উনি যখন ওই উপদেষ্টা পর্যায়ে আছেন, তার নিরাপত্তার স্বার্থে তো তার সাথে নীলা মার্কেটে সেইখানে আরও মানুষজন যাবে। প্রশ্নটা হচ্ছে উনি ওই চাঁদাবাজির সাথে জড়িত কি জড়িত না, দ্যাট ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন। প্রশ্ন উনি কোথায় খেতে যান আমার সেটা নিয়ে, মানে আমি এটা নিয়ে একদমই বদার না। উনি ওয়েস্টার্নে সারাদিন খাক, নিজের টাকায় খাক, আমার টাকায় খাক, আমরা খাওয়াই তাকে, কোনো প্রবলেম নেই। বাট এই যে ঘটনাটাকে আড়াল করা হলো এবং একটা বিতর্কের সৃষ্টি উনিই তৈরি করে দিল। এবং এর আগেও আপনি দেখবেন ধানমন্ডি থানায় চাঁদাবাজি করতে যেয়ে যখন ধরা খেলো, একজন উপদেষ্টা গেল, সে ওই তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে আনার জন্য নিজে সরাসরি সেখানে গেল। তার মানে কি, সে যদি সে জানে যে তাকে যদি সে ছাড়িয়ে না আনে বা তারা যদি এই তদন্তে তাদের কারো নাম বেরিয়ে আসে, শেখ হাসিনার যেই কি পিয়ন্না কাজের লোক ছিল, সে জাহাঙ্গীরের 15 বছর লাগছে 400 কোটি টাকা আয় করার জন্য। আর একজন উপদেষ্টার পিএস 6 মাসের মধ্যে 600 কোটি টাকা কামিয়ে ফেলছে, সেটার জন্য তাকে অলরেডি বহিষ্কৃত করা হয়েছে। আপনি দুর্নীতির লেভেলটা চিন্তা করেন। তো আমরা কাদেরকে নিয়ে রাজনীতি করেন? আপনি জুলাই সনদের কথা বলতেছেন,
জুলাই সনদটা কি? গ্রামের মানুষ কি জুলাই সনদটা বুঝতেছে? যে কয়েকদিন আগে জুলাই সনদ পড়ানো হলো, সেটার মধ্যে জুলাই ঘোষণা দেন বা যেটাকেই বলেন, আপনারা আবার বলতেছেন কি আপনারা 71 মানেন না, 24 মানেন। আবার আন্দোলনটা করলেন হচ্ছে কোটা সংস্কারের বিরুদ্ধে, আবার বলতেছেন কোটা সংস্কার থেকে আন্দোলনটা শুরু হলো। ওই কোটা সংস্কার দিবে না দেখে সেইটার বিরোধিতা করে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা নতুন বাংলাদেশ পেলাম। এখন এসে আবার আপনারা বলতেছেন যে জুলাইতে যারা আসছে তাদেরকে আপনারা আবার একটা কোটা দিবেন, তারা যাতে আবার চাকরিতে এটা কোটা, মানে বিষয়টা তো একই সার্কেল হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আপনি খেয়াল করেন, এই জুলাই আন্দোলনের মধ্যে যেই মানুষগুলো প্রাণ দিল, তার চোখ হারালো, যারা এখনো পর্যন্ত হাত নাই পা নাই, উপদেষ্টারা তাদের জন্য কি করছে? তাদের খোঁজ খবর কে নিচ্ছে? আপনারা এখন পর্যন্ত আলোচনা চলে যাচ্ছে কোথায়? পুরাটা মিডিয়াতে আমরা দেখতেছি পাথর চুরি হয়েছে। বাংলাদেশে এই ছাড়া আর কোনো গল্প নাই। কোন একটা সময় আমরা এরকম একটা সেম ঘটনা দেখতাম বাংলাদেশে। আপনার মনে আছে একবার কি একটা সাপকে নিয়ে কাহিনী হয়েছে, পুরো বাংলাদেশে নাকি এই সাপ আছে। পুরা মিডিয়াতে সাপ ছাড়া আর কোনো কথাই ছিল না। আমার কাছে মনে হয় এই যে চাঁদাবাজির যে ঘটনাটা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই পাথরের বিষয়টা এরকমভাবে আসছে। ওয়েস্টিনে হাঁস খায় না, কোথায় হাঁস খায়, এটা আসছে। আপনি দেখেন যে একটা ছেলে মেয়ে যারা হাত হারাইছে, চোখ হারাইছে, এদেরকে কি পুনর্বাসন করা হলো? এদেরকে কি ঠিকঠাকভাবে করা হলো? এদের পাশে কয়টা উপদেষ্টা যে দাঁড়াচ্ছে, কয়টা উপদেষ্টা যে এদেরকে নিয়ে, আপনাদের তো এখনও ওদের পাশে দাঁড়ানোর কথা, ওয়েস্টিনে হাঁস খেতে যাওয়ার কথা না। যতক্ষণ পর্যন্ত না জুলাই আন্দোলনের শহীদ প্রত্যেকটা ফ্যামিলি এবং বিগত সরকারের আমলে যেই কয়টা গুম খুন হয়েছে, যারা এখনও পর্যন্ত ইলিয়াস আলী থেকে শুরু করে যতগুলা মানুষ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে, তারা যতদিন পর্যন্ত না ফিরে আসে পরিবারের কাছে, সেই আন্দোলনে বা সেটার ক্ষেত্রে তো কোনো ভূমিকা আমরা এদের কাছ থেকে পাচ্ছি না। অর্থাৎ বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে এখনও পর্যন্ত তো এই সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতেছি না। বা যেই তরুণ নেতারা আছেন এনসিপির, এদেরকে আমরা তাসনিম জারার কাছ থেকে তো এক্সপেকটেশন আমাদের অনেক উঁচুতে, যে সে একজন অক্সফোর্ড থেকে পাশ করে আসে শিক্ষার্থী, সে যেভাবে আমাদেরকে সাধারণ জ্ঞান বা আমাদেরকে জ্ঞান দিয়ে আসছিল, স্বাস্থ্যখাতের জন্য তারা কি করতে চায় বা আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে, আমাদেরকে কিভাবে বাঁচাবে, এই জিনিসগুলো আমরা একটু জানতে চাই। জি, মাহমুদা হাবিবা। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে অনেকগুলো বিষয়ে কথা বলবো। প্রথমে আমি এক এক করে ধরি। এক হচ্ছে উগ্রবাদ, যেটা বলছেন উগ্রবাদ নিয়ে, অবশ্যই উগ্রবাদ তো আপনার যেটা হয়েছে যে আপনি যদি ধর্মকে ব্যবহার করে রাজনীতি যারা করছেন তাদেরকে ঢালাওভাবে উগ্রবাদী বলেন, এটা অন্যায় হয়। এটা অন্যায় হয় কারণ এই কার্ডটা গত 17 বছর খেলেছে খুব সাকসেসফুলি বিগত সরকার। হোলি আর্টিজান সহ অসংখ্য ঘটনা আমরা জানি, এই যে বের করে করে এনে মারা হতো, এদের অনেকেই ওই যে আপনার আয়না ঘরে ছিল জিল্লুর ভাই, যাদের ডিসগাইজ এবং পরিবার, এবং আলটিমেটলি এদেরকে খুঁজেই যায়নি। কাজে ওই সময়টার সাথে এখনকার তুলনা করার কোনো সুযোগ নাই। বাট এই বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছেন। যেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আপনার অস্থিরতা বাড়বে, রাজনৈতিক অস্থিরতাটা, রাজনৈতিক স্টেবিলিটি আসতে দেরি হবে, নির্বাচনের মতো নির্বাচনে বা এই ধরনের একটা প্রসেস ছাড়া, একটা ডেমোক্রেটিক বা একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া আপনার এই সময়ে নানা মহল এটার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এবং আপনি যখন বিশ্বজুড়ে উগ্রবাদ দেখেন, জঙ্গিবাদ দেখেন, এটা কোনো না কোনো মহলের স্বার্থ তারা কায়েম করে। কাজে সেই হিসেবে আমরা সেই আশঙ্কা থেকে বলেছি, দেশে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে নয়। এবার দ্বিতীয়ত চাঁদাবাজি নিয়ে তিনি যে বললেন, হ্যাঁ দেখুন, বিশ্বজিৎ আর আবরার ফাহাদের সাথে এই ঘটনার একটা ক্লিয়ার আপনাকে আমি ডিফারেন্স বলি। আওয়ামী লীগ এখন আর কোনো দিকে সক্রিয় নাই অনলাইন ছাড়া। এইটা এত কোঅর্ডিনেটেড বিউটিফুলি অ্যাটাক্ট হয়েছে, এটা কিন্তু আপনি বোধহয় ইনফর্মড নন হাবিব, যে এই আপনার যে হত্যাকাণ্ডটা হয়েছিল ওটা ছিল একটা অবৈধ তারের ভাগ বাটোয়ারা নিয়ে। এখানে কোনো দলীয় চাঁদাবাজির ব্যাপার ছিল না। যারা মারা গেছে, মানে যিনি নিহত হয়েছেন এবং যারা এটাতে আক্রমণ করেছে, উভয় পক্ষই কোনো না কোনোভাবে নানা সময় তাদেরকে আওয়ামী লীগের সঙ্গেও দেখা গেছে, বিএনপির সঙ্গেও দেখা গেছে। কিন্তু আপনি কি জানেন যে পাথর যে মেরেছিল যে লোকটা, তাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, সে যে আজ অব্দি অ্যারেস্ট হয়নি। এই যে ওই জায়গাটায় এতখানি নৃশংস একটা দৃশ্য ভিডিও করা হয়েছে, সাধারণ কোনো লোক আগায়নি, এটার পিছনে বহু ঘটনা আছে বলে মেইন স্ট্রিম মিডিয়াতে 8 ঘন্টার মধ্যে
মধ্যে থেকে কিন্তু রিয়েল নিউজ আসা শুরু হয় এবং সেখানে এটা কিন্তু চাঁদাবাজির ঘটনা ছিল না। এবার আসেন যেই সাংবাদিককে সৈকত বোধ হয় নাম, ওই যে আপনার গাজীপুরে অথবা সোহাগ, ওনাকে যে মারা হলো, তিনি কিন্তু একটা ছিনতাই লাইভ উনি কাভার করছেন, যেটা হানি ট্র্যাপ করে ছিনতাই করা হতো এবং একটা বিশাল চক্র এই কাজ করে এখানে। সেখানেও যে ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় তার ধারণাও ছিল না যে তার জীবন চলে যাবে, তাকে এই ঘটনার শিকার হতে হয়েছে। দেখুন, চাঁদাবাজি হচ্ছে না তা তো না, দেশ জুড়ে হচ্ছে, কারণ হচ্ছে দেশটা আনস্টেবল হয়ে আছে। এই দেশে কোনো সুস্পষ্ট, আবারও বলি আপনাকে, যে চাঁদাবাজি বলুন, আপনার নিরাপত্তা বলুন, রাতে আপনার সেফলি বাসায় ফিরে যাওয়া বলুন, আপনার ঘুমানো বলুন, একটা শক্তিশালী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার আন্ডারে একটা ফাংশনাল পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্গান অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো অটোমেটিক্যালি কমে আসে। কারণ যদি আপনি এই যে আমার এখন ফ্রাস্ট্রেশনের জায়গা যেটাতে আমি মানে একমত, যে আগের সময়ের সাথে এই সময় আমরা যেটা আসলে দুঃখ বোধ করি, সেটা হলো যে আগের সময়েও এক ধরনের ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় আমরা ভুগেছি। তখন স্রেফ অন্য মত অন্য পথ বলে যে সময় আমরা পার করেছি তার কোনো ঠিক ছিল না। আর এখনকার সময়ে এসেও ওই একই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা মিনিমাম আপনার সুশাসন দেশকে দিতে, মানে মিনিমাম একটা আইনের শাসন দেশকে দিতে ব্যর্থ হয়েছে। এইটাই সরকার ডেফিনেটলি একটা বড় ধরনের মানে ফ্ল। কিন্তু তার মানে কি এটা 550 বাড়ির সাথে তুলনীয় কোনোভাবে? 550 বাড়ির সাথে আগামী 50 বছরও তুলনা করার কিছু থাকবে না, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আমি আসলে ঠিক জানি না যে 17 বছর আপনি কোথায় ছিলেন, কিন্তু 17 বছর আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে গুম হয়েছি। আমি বাসায় দিনের পর দিন ঘুমাতে পারিনি, স্রেফ রাজনৈতিক মতবাদের কারণে। এই দেশে 3,500-এর বেশি আমাদের দলীয় নেতাকর্মীকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, 700-র বেশি আছে গুম। দেখুন, গুম হচ্ছে জঘন্যতম অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধ। কাজে এইটার সাথে আমি তুলনা করতে চাই না। যেটা চলে গেছে ওইটা একটা ভয়ঙ্কর নাইটমেয়ার, ওটা যেন কোনোভাবে ওই সরকার ওই ধরনের সিস্টেম আর ফেরত না আসে, ওইটা নিয়ে আমাদের যুদ্ধ। কিন্তু দেখুন, যেটা আপনি বলেন 15 বছরে 400, জাহাঙ্গীর কিন্তু 15 বছর পিয়ন ছিল না। 15 বছরের টেনিয়রে সেই সময় প্রধানমন্ত্রীর অসংখ্য, মানে 5 জন বা 4 জনের মধ্যে তিনি একজন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই সময় আমরা দেখেছি, এবার আসেন আমার ফ্রাস্ট্রেশন পয়েন্টে, কোন জায়গায় চাই আর কি। ওই সময়ও একটা প্রকাশ্যে মানে সংবাদ সম্মেলনে আমাদের সেই সময়ের প্রধানমন্ত্রী বলছেন যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কেন? 450 কোটি টাকা, যার পরবর্তীতে শোনা যায় দুর্নীতি হচ্ছে 1200 কোটি টাকার, তার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেবে সরকার। এই ক্ষেত্রেও দেখলাম দুদকের পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ। এই স্বল্পতম সময়ে এই অনেক অসংখ্য যারা নেতা মানে নেতৃত্বে ছিলেন, তরুণদের মধ্যে সকলেই যে ইকুয়ালি চাঁদাবাজি বা এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়েছেন তা কিন্তু না। আগামীতে আমরা এদের মধ্যে থেকে একদল ব্রাইট তরুণ হয়তো দেখতে পাবো। সামান্থা শারমিন আছেন, আরও অনেককে আমি কথা বলে দেখেছি। মানে আবারও বললাম না আপনাকে, রাজনীতি একটা ভয়ঙ্কর জিনিস। জনপ্রশাসনের ক্ষমতা, মানে আমি এই জায়গাটাই আমি ভয় করি জনপ্রশাসনকে। জিল্লুর ভাই যখন এখানে টকশো করতে আসে, উনি বললেন আপনি এই চেয়ারটাই বসেন, কারণ এটা সরকারি দলের চেয়ার, এর চেয়ে বড় দায় আর কিছু হতে পারে না। কারণ সেই ভয়ঙ্কর জনপ্রশাসন, যেই জনপ্রশাসন বিগত সবাই বদলে গেছে। মানে আপনার রাজনীতিবিদদের বিচার হচ্ছে, কয়জন সচিবের বিচার হচ্ছে, কয়জন উপসচিবের বিচার হচ্ছে, কয়জন যুগ্ম, তারা ওই অপরাধের অংশীদার ছিলেন না? এরাই তো এখন এই সরকারের টুল। কাজে এই সরকারের পরে আগামীতে যারা আসবে তাদের সামনে যে কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে কে জানে। কিন্তু এই সময়টায় তরুণ যারা উপদেষ্টা ইয়েতে গেছেন, তাদের মধ্যে বিশেষ করে একজনকে নিয়ে খুবই বিতর্ক দেখা যায়, কিন্তু আরেকজনকে নিয়ে খুব বেশি কিছু যে শুনেছি তাও না। ফলে ওই জায়গাটাও কিন্তু একেবারে জেনারেলাইজ করার মানে সুযোগটা কম। কিন্তু এই যে আপনার মানে যখন আমরা বলছি যে আপনি কেন এই উপদেষ্টার কথা বলছি, 2-3টা বিষয়ে সরকারকে কোনো যে স্ট্রং স্ট্যান্ড নিতে যে ফেইলিয়ার, এটাও কিন্তু একটা সরকারকে তার ওভারঅল মানে কি বলে এটাকে, ওভারঅল যে অ্যাচিভমেন্ট সেগুলোকে জিরো করে দেয়। এই সরকারটা সেকেন্ড ফেজ শুরু করেছে, মানে এই সরকারের কাছ থেকে তার আমরা এটা আশা করিনি যে রাতারাতি সব ধরনের দুর্নীতি জিরো হয়ে যাবে, এটা সম্ভবই না। যেই টুলগুলোকে নিয়ে তারা কাজ করছেন, তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে দুর্নীতিতে, মানে সাবেক সরকারের সাথে সংযুক্তই তো ভাইয়া। 3-4টা লেয়ার পর্যন্ত সচিবে যারা আসবেন তারা তো আসলে বিগত আওয়ামী লীগ সরকার তো ডিএনএ টেস্ট করে করে তাদেরকে নিয়ে এসেছে। কাজে এই সরকার এই জনপ্রশাসন, এই পুলিশ প্রশাসন নিয়ে এই সরকার পর কতটুকু বেটার ডেলিভারি করা সম্ভব, এটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সীমাবদ্ধতা আছে নিঃসন্দেহে, কিন্তু উনি ছাড়া আর কেউ চালিয়ে আনতে পারতেন বলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। কাজে ওই জায়গাটা আমি তার আস্থা রাখি এবং আমরা দল হিসেবে আস্থা রাখি।
যেখানে যেটা মানে আরেকটা জিনিস রাসেল ভাইপারের কথা আপনি বলছিলেন, এটা তো চিরকালীন প্রবণতা যে নতুন কিছু নিয়ে কথা বলে মানে নতুন ধরনের কথা মানে তুলে কিছু না কিছু আড়াল করি। চাঁদাবাজি আড়াল করা হয়নি, আমার ধারণা সম্পূর্ণ ভিন্ন। জুলাইয়ের এই যে পরে যে সরকারটা তৈরি হয়েছে, এক ধরনের চাই না চাই আমাদের কিন্তু এক ধরনের ঐক্য আছে, যে ঐক্যটা আমরা মেনটেন করে আসছি আওয়ামী লীগের উত্থানের বিরুদ্ধে। এই আওয়ামী লীগের উত্থানের বিরুদ্ধে ঐক্যটাকে ভেঙে দেওয়ার জন্য এখন সব ধরনের গণমাধ্যমও অতি তৎপর। দেখুন ক্ষমতায় থেকে চিরকাল, হ্যাঁ এটা তো বড় প্রশ্ন যে নীলা মার্কেট বলুন, ওয়েস্টিন বলুন, এটার অর্থ কারা দিচ্ছেন, এগুলো খুব বড় ধরনের প্রশ্ন। কিন্তু আপনি এই প্রশ্নটা কোথায় যে যারা বিগত সরকারের যেই অংশগুলো এখনো সমাজে আছে, তাদের অংশীদার হয়ে আছে, বাইরে আছে, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে কোনো রিপোর্টিং তো আমরা লাগাতার দেখছি না। এই যে ভাই আপনি খেয়াল করেন, ইউএন একটা রিপোর্ট প্রকাশ করেছিল এই আপনার জুলাই আগস্ট আন্দোলনের উপরে, সেইটার উপরেই ধারাবাহিকভাবে নানা ভিডিও ডকুমেন্টারি দিয়ে গণমাধ্যম তাদের দায় সারছে। কেন এখনকার ওয়্যারঅ্যাবাউটস নিয়ে কথা আসছে না? কেন কথা আসছে না যে কোন সচিব কোথায় সংযুক্ত ছিলেন? এই রিপোর্টগুলোও তো আমরা চাই। গণমাধ্যমের তো দায়িত্ব ফোকাস দরকার এইখানে, কারণ রাষ্ট্র কি শুধু রাজনীতিবিদরা চালাবেন? রাজনীতিবিদরা যদি নির্বাচিত হয়ে আসেনও, এই বিশাল জনপ্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, এদের আমাদের লাগবে না? এইটা দিয়েই তো সরকারটাকে চালাতে হবে, এটাই তো সরকার পরিচালনার টুল জিল্লুর ভাই। তাহলে এই জায়গাটায় আপনি ফোকাস না করে মানে একজন, হ্যাঁ ডেফিনেটলি দুর্নীতিগ্রস্ত একজন উপদেষ্টা, ওটা বলাই যায় তার বিরুদ্ধে অভিযোগের ধরন বা এত বহর দেখে কম অভিযোগ তো আর নয়, অন্যান্যদের কাছে বিরুদ্ধে তো আর এত অভিযোগ শোনা যায় না। তো এটা ধরে নিচ্ছি যে উনি দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা, কিন্তু বাকিরা খালি উপদেষ্টাকে টানাটানি না করে সচিবে যান না কেন? এই সচিবরা করছে কি? বাকিদের আপনার ফোকাসটা কেন ওই জায়গাটা সীমাবদ্ধ? কারণ এই যে তরুণদেরকে প্রথমত সরকারের প্রশ্রয়, দ্বিতীয়ত গণমাধ্যমের ব্যাশিং, দুইটার মধ্যেই তো এই তরুণেরা পড়ে গেছে। আমি তাদের পক্ষে বা তাদের দুর্নীতির পক্ষে নই জিল্লুর ভাই, কিন্তু অঙ্কুরেই একটা তরুণ প্রজন্মকে রাজনৈতিক নেতৃত্ব থেকে জিরো করে দেওয়ার আমি পক্ষপাতি না। তাদের তো গাইডেন্স দরকার। তাদের তো ধরেন অন্যান্য রাজনৈতিক দল বলুন, গণমাধ্যমের সহনশীলতা দরকার, অপরাধের সহনশীলতা নয়, কিন্তু ওভারঅল কর্মকাণ্ডের সহনশীলতা। ছোট্ট করে আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস। সাথে এটাতে খুবই একমত যে আমরা তো চাই, আমাদের প্রথমে বলেছি যে আমাদের এক্সপেকটেশন অনেক হাই, যে নতুন তরুণ প্রজন্ম আসছে তাদের উপরে আমাদের এক্সপেকটেশন তো থাকবেই হচ্ছে যে তারা একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। এবং আমি তো এক দুজনের নামও বললাম, যে নাহিদকে আমার কাছে অনেক ম্যাচিওর মনে হয়, তাসনিম জারার উপর আমার অনেক হাই এক্সপেকটেশন, এবং এখনও পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যারা সেই অধ্যত্বপূর্ণ আচরণ করছেন, যারা কথা বলছেন, যাদের বিরুদ্ধে এই যে থানায় যে একজনকে ছাড়িয়ে নিয়ে আসা যাতে তার নাম বের না হয়ে যায়, আরেকজন উপদেষ্টা এমন সব মানে বালখিল্য টাইপের কথাবার্তা বলছেন, এখানে রাত্রেবেলা হাঁসের মুরগি খেতে কি বলতেছে জানি না। তো এগুলো করে তারা আমাদেরকে আসলে, আমরা অনেক স্যাড, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড। আমাদের তাদের উপরে যে এক্সপেকটেশন ছিল সেই প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছেন। তারপরেও আমরা বিশ্বাস রাখতে চাই নতুন দলের উপর, নতুন যেই রাজনীতিতে যারা আসছেন তাদের উপরে আস্থা রাখতে চাই যে তারা আমাদেরকে আরও বেটার কিছু, ভালো কিছু দিবেন। এবং যেই প্রতিশ্রুতি নিয়ে, যেই সংকল্প এবং যেই আদর্শের বাণী শুনিয়ে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেই বিপ্লব ঘটালো, আমরা বিশ্বাস রাখতে চাই যে আগামীতে যারা এই জীবনে যারা প্রথম ভোট দিবে তারা যাতে ওই কনফিডেন্সটা নিয়ে ভোট দিতে পারে। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা প্রধান নির্বাচনী দলগুলোর উপর, যারা নির্বাচনে যাবে, বিশেষ করে বিএনপির কথাই বলবো, যে আপনারা যেই তরুণদেরকে সামনে আনছেন, যেমন ইশরাককে সামনে নিয়ে আসলেন, তারেক সাহেবকে সাধুবাদ জানাবো, মাহাদিনকে যেমন উনি সামনে নিয়ে এসেছেন, খুবই ভালো লাগে এগুলো দেখলে। আপনারা এরকম ভদ্র মার্জিত ছেলেমেয়েদেরকে সামনে নিয়ে আসেন, রাজনীতিতে করার সুযোগ করে দেন। এবং যারা আপনাদের কাছে মনে হচ্ছে যে চাঁদাবাজির সাথে জড়িত আছে তাদেরকে বহিষ্কারের মাধ্যমে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যে একটা প্রথার তৈরি করলেন, সেটা যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে, সেটা যাতে শুধুমাত্র নির্বাচনের আগেই হয়ে থাকে তা না। এবং আমরা কিন্তু দেখেছি যে এটা শুধুমাত্র জুনিয়রদের ক্ষেত্রে না, আমরা দেখেছি যে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদের ক্ষেত্রেও এই ধরনের কিছু পদক্ষেপ তারেক সাহেব নিয়েছেন, যেটা কিন্তু আগে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দেখা যায়নি। যেটা আমি বললাম যে তার পলিটিক্যাল ম্যাচুরিটি নিয়ে আমরা অনেক আশাবাদী, এবং আমরা দেখতে চাই পুরো জাতি তাকিয়ে আছে যে এমন কোনো একটা নেতৃত্ব বাংলাদেশে আসুক যে অতীতের যেই ভুলগুলোই থাকে
সেগুলোকে পিছনে রেখে যাতে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। আপনি কি যোগ করবেন কিছু 1-2 মিনিটে? হ্যাঁ, আমার শুধু এটাই বলার আছে যে আমরা আগামী এমন একটা আগামী চাইছি, আমরা চাইছি যে প্রতিটা রাজনৈতিক দলের এই বোধোদয়টা হোক যে পিআর আর আপনার ওই যে আসন বন্টন এইসবে আটকে না থেকে মনে রাখতে হবে যে যত ডিলে হবে এবং এটার যে ডিফারেন্ট প্রসেস বা ডিফারেন্ট বুদ্ধিদাতার পরামর্শে তারা নানা ধরনের নতুন তত্ত্ব মাঠে আনছেন, সেটা আসলে শুধু বাংলাদেশের গণতন্ত্র না, বাংলাদেশের ওভারঅল অস্তিত্বকে কিন্তু সংকটের মুখে ফেলছে। এই রিয়েলাইজেশনটা আমি সকল ফেলো পলিটিশিয়ানসের কাছে, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের কাছ থেকে প্রত্যাশা করি। আবারও বলি, জামাত ইসলামের বিষয়ে তো জানি তারা এমন সব সিদ্ধান্ত অতীতে নিয়েছে যেটা কখনোই জনস্বার্থের পক্ষে আসেনি। ফলে আমার ভরসা কিন্তু বাকি দলগুলোর প্রতি, অতটা জামাত ইসলামের প্রতি নয়। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং মিস মাহমুদ হাবিবা অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, এটা বোঝা খুব আসলে কঠিন, আপনি কার পক্ষে বলবেন, কার বিপক্ষে বলবেন, কোন গোষ্ঠীকে সমর্থন করবেন, কোন গোষ্ঠীকে সমর্থন করবেন না, বা কার উপর আশা রাখবেন, কার উপরে আশা রাখবেন না। মূল কথা, এই বিতর্কে না গিয়েও আমরা এটা বলতে পারি যে আমাদের আসলে ব্যবস্থাটা দরকার, এমন একটা ব্যবস্থা দরকার যে ব্যবস্থাই আসলে ঠিক করবে কোন কাজটা সঠিক, কোন কাজটা ঠিক নয়, কাকে আপনি সমর্থন করবেন বা করবেন না, এবং সেটার মধ্য দিয়ে আসলে ভবিষ্যতে চলবার পথরেখাটা নির্ধারিত হবে। এবং সেই জায়গায় নির্বাচনটা একটা অন্যতম পূর্বশর্ত, প্রাথমিক পূর্বশর্ত গণতন্ত্রের। আমরা আশা করব যে যত নির্ধারিত যে ঘোষিত সময়, সেই সময়ে বা অবশ্যই তার পরে নয়, নির্বাচনটা যেন হয় এবং এটা ভালো নির্বাচন যেন হয়। এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে প্রত্যাশা, ইতিমধ্যেই জনপ্রত্যাশা তাদের বোঝার কথা, এবং সেটা মাথায় রেখে যদি তারা কাজ করতে পারেন তাহলে তো দেশটা সামনের দিকে এগোবে। আর যদি সেখান থেকে তাদেরও ব্যত্যয় বিচ্যুতি ঘটে, নিশ্চয়ই অতীত থেকে শিক্ষা নেবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেটাও তারা মাথায় রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।